ইসলামী ব্যাংক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ৮৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। জাতীয় সংসদে জামাতে আমির এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। বহু মানুষ যখন ভিডিওটিকে সত্য ভেবে প্রতিক্রিয়া জানায় তখন দেখা যায় দাবিটি সম্পূর্ণ বানোয়াট। জামাতের আমিরের বক্তব্যের একটি অস্পষ্ট অংশ কেটে প্রেক্ষাপট বিচ্ছিন্ন করে এই দাবিটি ছড়ানো হয়। এরই মধ্যে বিভ্রান্তি আরও বাড়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে বাংলাদেশে না ফেরার ভুয়া মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে দিচ্ছি। জাতীয় সংসদে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান নাকি বলেছেন ইসলামী ব্যাংক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ৮৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সহ প্রচার করা হয়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ বানোয়াট। জামায়াতে আমির স্বরাষ্ট্রমন্ত্রীকে নয় বরং এস আলমকে উদ্দেশ্য করে ইসলামী ব্যাংক থেকে ৮২,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার প্রসঙ্গ তুলে ধরেছিলেন। বক্তব্যের একটি অস্পষ্ট অংশ কেটে বা প্রেক্ষাপট বাদ দিয়ে বিভ্রান্তিকর দাবিটি ছড়ানো হয়েছে। ওদিকে টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুস্তাক ইবনে আইয়ুবের বিয়ের পর প্রয়াত শরীফ ওসমান হাদির সমাধির সামনে তাদের তোলা ছবির দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায় ছবিটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। দাবিটির পক্ষে কোনো গণমাধ্যম, বিশ্বস্ত সূত্র বা দীপ্তি চৌধুরীর নিজস্ব সোশ্যাল অ্যাকাউন্টেও সংশ্লিষ্ট ছবির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বলেছেন বাংলাদেশ আমাকে খুবই কষ্ট দিয়েছে, আমি আর বাংলাদেশে যেতে চাই না। এমন মন্তব্য সম্বলিত একটি দাবি ফটোকার্ড ও কথিত সংবাদপত্রের স্ক্রিনশট আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু দাবিটির কোনো ভিত্তি নেই। আলোচিত মন্তব্যটি মূলত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে নেওয়া হয়েছে, যা পরে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়। একই সঙ্গে কালের কণ্ঠের ই পেপার দাবিতে ছড়ানো স্ক্রিনশটটিও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক AGM নিয়াজউদ্দিন। যুক্ত হচ্ছে তার সাথে। নিয়াজউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রথমেই যে প্রশ্নটি জানতে চাই, একজন রাষ্ট্র বিশ্লেষক হিসেবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব তৈরি করে মানুষের জনমত গঠনের একটি চেষ্টা সাম্প্রতিক সময়ে আমরা খুব বেশি দেখতে পাচ্ছি। সেই হিসেবে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই যে ফেক নিউজ এবং অপপ্রচার, সেটি আসলে রাজনৈতিক বিভাজনকে কতটুকু আসলে গভীর করছে, কি বলবেন? ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে ইসলামী ব্যাংক সম্পর্কিত বিভিন্ন রকম প্রতিক্রিয়া যেহেতু হচ্ছে, সেই কারণে আমরা দেখছি যে সালাউদ্দিন আহমেদের মতো একজন দায়িত্বশীল নেতা সম্পর্কে একটা ফেক আপনাদের মাধ্যমে নিউজ দেখলাম, আপনারা যেটা যাচাই করে দেখলেন, এবং বিশেষ করে উনি পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন, সেই তারপর থেকে এই ফেক নিউজটা বেশি ছড়িয়েছে। এখন আমাদের এই সমাজে আমাদের এটা একটা ট্রানজিশনাল সোসাইটি, এখানে নানান রকম মানুষ আছে, এখানে শিক্ষার হার কম, সমাজে আমাদের সমাজে কুসংস্কার আছে, আমাদের সমাজে একটু রাজনৈতিক আদর্শকে চিন্তা করে মানুষ নানানভাবে তার আচরণ করে, যার ফলে আমরা দেখি যে কোনো সংবাদ তার যে একটা বস্তুনিষ্ঠতা, এটা যাচাই করার প্রয়োজন না মনে করেই
যারা তাদের অনুসারী অনুরাগী, তারা এটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এবং এই যে এটা একটা ভুল তথ্য বা অপতথ্য, মিথ্যা তথ্য, সেটা যাতে না করে এটাকে ছড়িয়ে দেয়। এবং এখন আপনারা ধরুন কয়েকটা স্ক্যান করে সংবাদ উপস্থাপন করে সেটা করলেন, কিন্তু আমরা দেখছি প্রতিনিয়তই এটা এত পরিমাণে হয়। এখন এটা এই এআই এর যুগে এসে, তথ্য প্রযুক্তির এই যুগে এসে এটা খুবই কঠিন এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটাকে ফারাক করা। এটা আমাদের সমাজের একটা একটা সুন্দর, একটা সহনশীল, একটা দায়িত্বশীল সমাজ গঠনের ক্ষেত্রে এইসব বিষয়গুলো কিন্তু একটা বাধা সৃষ্টি করে। বিশেষ নিয়াজউদ্দিন, করে আপনি কি আমরা, শুনতে পাচ্ছেন? জি শুনতে আমি পাচ্ছি। আমি যেটি জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে এই যে সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের গুজব এবং অপতথ্যগুলো দেখছি এবং সেগুলো নিয়ে জনমত গঠনের একটি পরিকল্পনা রয়েছে, অর্থাৎ যে ধরনের অপতথ্য এবং গুজবগুলো দেখা যাচ্ছে এখনকার সময়, অর্থাৎ আজকের প্রতিবেদনটার উদাহরণে যদি দেখি, সেখান থেকে মানুষের মানসিকতা থেকে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষকে প্ররোচিত করার একটি প্রাসঙ্গিক জায়গা আমরা দেখতে পাচ্ছি। এই যখন গুজব এবং অপতথ্য যখন এরকম পরিকল্পিতভাবে এগোয়, তাহলে সেটি কি আমাদের রাজনৈতিক যে বিভাজন সেটিকে কি আঘাত করে? নিশ্চয়ই আঘাত করে, এবং এই গুজব যখন পরিকল্পিতভাবে কোনো একটা নির্দিষ্ট শ্রেণী গোষ্ঠী অথবা নানান রকম রাজনৈতিক ভাবে বায়াসড হয়ে এই ধরনের বিকৃত তথ্য দিয়ে উপস্থাপন করে উদ্দেশ্য হাসিলের চেষ্টা হয়, সেক্ষেত্রে তখন অবশ্যই এটা আমাদের যে রাজনৈতিক বিভক্তি সেটাকে আরো বেশি তার উপর প্রভাব ফেলে। বিশেষ করে আমরা 5ই অগস্ট পরবর্তী বাংলাদেশ যখন একটা গণতন্ত্র বিনির্মাণের পথে হাঁটছে এবং একটি সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সরকার গঠন করে কাজ করছে, আপনারা জানেন যে এই যে একটা বৈশ্বিক অর্থনৈতিক একটা ক্রাইসিস যাচ্ছে, একদিকে হরমুজ প্রণালীতে যুদ্ধ, তেলের দাম বৃদ্ধি, সরকারের যে জায়গাটা সেখানে যেখানে একটা রাজনৈতিকভাবে একটা ঐক্যমত্যের দরকার, সেখানে একটা শ্রেণী গোষ্ঠী বোঝা যাচ্ছে তাদের যে উদ্দেশ্য হাসিলের জন্য পরিকল্পিতভাবে মিথ্যাচার এই করছে, পরিস্থিতিটাকে ব্যবহার করছে। এবং তারা জনাব একটা নিয়াজউদ্দিন, ফায়দা আমরা এই চেষ্টা বিষয়টা নিয়ে আরো আলাপ করব। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক AJM নিয়াজ আমাদের সাথে যুক্ত আছেন, তার সাথে আবার আমরা যুক্ত হচ্ছি। নিয়াজউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরো একবার আমাদের এই আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম এই সাম্প্রতিক সময়ের গুজব এবং অপতথ্য কিভাবে আমাদের রাজনৈতিক যে বিভাজন বা রাজনৈতিক যে সংস্কৃতি সেটিকে প্রভাবিত করছে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং এই পর্যায়ে আমি যেটি জানতে চাই, যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের অপপ্রচার এবং এই গুজবগুলোকে যদি পরিকল্পিতভাবে করা হয়, তাহলে তো আমাদের সাধারণ মানুষের জন্য সেটিকে বোঝা খুব বেশি কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন এখনকার সময় আমাদের এখানে যারা বড় বড় রাজনৈতিক দলরা রয়েছে তারা কি এই বিষয়ে এগিয়ে আসতে পারে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি দেখি আমাদের যে একটা গণতান্ত্রিক সহনশীল সমাজ করার জন্য আমরা যে চেষ্টা করছি পরবর্তী সময়, জন্য আমাদের যে জায়গাটুকু সেটাকে আমাদের ঠিক রাখতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে অপতথ্য প্রচার করছে সেগুলো আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ফায়দা ব্যবহার না করে, বরঞ্চ এই একটা গণতান্ত্রিক সমাজে বিরোধী থাকবে, রাজনৈতিক বিরোধী থাকবে, কিন্তু এইসব বিষয়গুলোতে এক ধরনের সমঝোতা থাকা উচিত এবং সরকারের ক্ষেত্রে একটা কর্তব্য আছে যে ব্যাপার করে আমরা এক মুক্ত স্বাধীন গণতান্ত্রিক ব্যবহার এই স্বাধীনতার নামে যারা ফেক নিউজ এবং অপতথ্য ছড়িয়ে রাজনীতি চলছে, সেগুলোতে যদি রাজনীতিক দলগুলো সেটার সাথে যুক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে একটা আইনগত কাঠামো দরকার। পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে
ধন্যবাদ এজিএম নিয়াজউদ্দিন। বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে পেলাম। ধন্যবাদ আজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনা ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদারি শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১-এর সাথে।